হাই ওয়েলকাম ব্যাক। সো এটা আর কি আমাদের ফোর্থ ভিডিও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, আই মিন ডিবিএমএস এর। তো লাস্ট ভিডিওতে আমরা ফাইল সিস্টেম কি এবং ওর ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন কি কি ওটা আমরা আর কি ডিসকাস করেছিলাম, রাইট? তো তার আগে আমরা দেখেছিলাম যে ডাটাবেস কি হয় এবং ডিবিএমএস কি হয়, রাইট? তো এই ভিডিওতে আমরা দেখব যে মানে আগের আগের ভিডিওতে আমরা দেখলাম যে ফাইল সিস্টেম কী হয় এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ ছিল বা কী কী লিমিটেশন ছিল বা কী কী প্রবলেম ছিল ফাইল সিস্টেমের মধ্যে। তো এরপরে দেখবো যে যে প্রবলেম যেগুলো ফাইল সিস্টেমে ছিল সেগুলো আর কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আর কি আমরা এখন এই সিলেবাসে আলোচনা করছি, সেটা আর কি অ্যাকচুয়ালি সলভ করতে পেরেছি কিনা বা কী কী সলভ করেছে, এটা আর কি মেন। তো সেই জন্য আর কি এই ভিডিওতে আমরা দেখবো অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস। তো প্রথমে আমরা দেখব ডাটা রিডান্ডেন্সি কমানো। ডাটা রিডান্ডেন্সি মানে কি? ডাটা রিডান্ডেন্ট মানে ডুপ্লিকেট ডাটা আর কি আমরা অনেকবার আর কি স্টোর করে রাখছি। তো সেটা আর কি আমাদের এখানে ডিবিএমএসে আর কি কম হয়। কি হবে বলছে, একই তথ্য একাধিক টেবিলে রাখা না হয়ে একটি কেন্দ্রীভূত টেবিলে সংরক্ষণ করা হয়। মানে আমরা সেম ইনফরমেশন আমরা আলাদা টেবিলে রাখবো না, এক জায়গাতেই রাখবো, একটা টেবিলে রাখবো। ফিউচারে যদি দরকার হয় তো আমি সেই টেবিল থেকে আর কি জানি যে টেবিল ওয়ানে সাপোজ আমি রেখেছি কিছু ডাটা, তো টেবিল টুতে হয়তো আমার ওই ডাটার দরকার হবে। তো আমরা কি করবো, আমরা সেম ডাটাটা আবার এখানে লিখতে যাবো না, আমরা কি করবো, ওকে এই ডাটার দরকার, আবার টেবিল ওয়ানে গিয়ে পরে আমরা সার্চ করে নেবো। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, তখন আর কি আরও বেটার হবে বুঝতে। যেমন যেমন মনে করো আমাদের একটা কাস্টমার টেবিল আছে, ঠিক আছে? ডাটাবেসের মধ্যে অনেকটা টেবিল হতে পারে। সেই কাস্টমার টেবিলে কী কী আছে, একটা কাস্টমার আইডি থাকবে এবং কাস্টমারের নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? যেমন সাপোজ এটা র্যান্ডাম কাস্টমার আইডি এখানে দিয়েছি 101, ওকে? নাম হচ্ছে রাজ, অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর। আবার আরেক সেকেন্ড যে কাস্টমার আছে তার কাস্টমার আইডি হচ্ছে 102 102 এবং নাম হচ্ছে সায়ন এবং তার অ্যাড্রেস হচ্ছে কলকাতা, ঠিক আছে? এরপরে কাস্টমার থাকলেই আমাকে অর্ডার দিতে পারবে, তারা অর্ডার প্লেস করতে পারবে না ফ্লিপকার্টে সাপোজ। তো এবার আমি একটা অর্ডার টেবিল থাকবে যেখানে কি থাকবে, মানে অর্ডারের ডিটেলস থাকবে, মানে অর্ডার আইডি থাকবে। দেখবে তোমরা যদি কখনো যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি কিছু প্রবলেম ফেস হয় বা প্রবলেম যদি হয়, তো তোমার কাছে বলে ঠিক আছে স্যার, কাইন্ডলি আপনার একটু অর্ডার আইডিটা বলবেন। তো সেই জন্য আর কি একটা অর্ডার আইডি থাকবে, যে কোনো অর্ডারের আর কি, যে কোনো একটা যতবার আমরা অর্ডার করি তত আর কি নতুন নতুন আর কি অর্ডার আইডি ক্রিয়েট হয়। তো এখানে অর্ডার আইডি, তো প্রথমে অর্ডার টেবিলে থাকবে অর্ডার আইডি এবং কোন কাস্টমার আর কি আহ, ওটা অর্ডারটা দিয়েছিল, তো সেটা হচ্ছে কাস্টমার আইডি এবং প্রোডাক্ট নেম কি অর্ডার দিয়েছিল, যেমন কম্পিউটার সায়েন্স বুকে এখানে একটা এক্সাম্পল। তবে অর্ডার স্ট্যাটাস কীরকম হতে পারে, অর্ডার স্ট্যাটাস বলতে মানে হতে পারে আন্ডার প্রসেস, শিপড, ডেলিভার্ড, এগুলো হতে পারে, সেই জন্য কি অর্ডার স্ট্যাটাস, ঠিক আছে? বা আউট ফর ডেলিভারি কাইন্ড অফ এরকম আর কি, সেটা জানার জন্য অর্ডার স্ট্যাটাস। এরপর এখান থেকে আমরা কী কী স্টোর করছি, অর্ডার আইডি থাকছে একটা ইউনিক, সবার জন্য আলাদা থাকবে, কারণ তোমার অর্ডার আইডির সাথে আমার অর্ডার আইডি যদি ম্যাচ করা যায় তাহলে প্রবলেম হবে না, মানে সেম জিনিস হয়তো দুজনের কাছে ডেলিভার হয়ে যাবে, কারেক্ট? এরপরে থাকবে একটা কাস্টমার আইডি, কাস্টমার আইডি হচ্ছে মানে কে অর্ডার দিয়েছিল। এরপরে হবে কম্পিউটার সায়েন্স বুক, কী প্রোডাক্ট দিয়েছিল আর কি তার নাম এবং সেই অর্ডারের কারেন্ট স্ট্যাটাস, আন্ডার প্রসেস, ডেলিভার অর আউট ফর ডেলিভারি কাইন্ড অফ এরকম শিফট, ওকে? তো এইখানে দেখতে পারো যে আমরা এখানে জানি যে অর্ডার টেবিল মানে আমরা জানি যে এখানে কোন অ্যাড্রেস আমার ডেলিভার করতে হবে, কারেক্ট? আমরা জানি যে এই কাস্টমার আইডি আর কি এই কাস্টমারকে অর্ডার দিয়েছিল, তো আমাদের এই অ্যাড্রেসটা জানি যে কোথায় আর কি আমাদের ডেলিভার করতে হবে, রাইট? তো দেখো আমরা এই অর্ডার টেবিলে কিন্তু আমরা সেটা কিন্তু স্টোর করে রাখিনি অ্যাড্রেস, আবার আমরা অ্যাড্রেস শুধুমাত্র কাস্টমার টেবিলে রেখেছি। তো ওটা এখানে বলতে চাইছি কাস্টমার টেবিলে গ্রাহকের ঠিকানা একবারই সেভ করা হয়েছে, আর অর্ডার্স টেবিলে শুধু কাস্টমার আইডি আছে, ঠিকানা বারবার রাখা হয়নি। এখানে যে অ্যাড্রেস দেখো বারবার এখানেও রেখেছি কাস্টমার টেবিলে, আবার এখানেও কিন্তু মানে রাখা উচিত ছিল বাট রাখিনি অপটিমাইজেশনের জন্য। আমরা এখানে একটা মেমোরি সেভ করলাম, কী হবে মেমোরি বাঁচালাম। দেখো এখানে যে অ্যাড্রেসটা যদি রাখিনি, বাট আমাদের দরকার যে এই অর্ডারটা আমাদের কোথায় ডেলিভার করতে হবে সেটা আমাদের জানতে হবে। তো কী করবো, আমাদের কাছে এই টেবিলে কাস্টমার আইডি আছে 101, ওকে? তো আমি কী করবো, এই কাস্টমার টেবিলে গিয়ে 101-এর যে কাস্টমার আইডি তাকে দেখবো, আচ্ছা তার নাম হচ্ছে রাজ, তার অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর। তো আমরা জানি যে ওকে আমাকে যে এই অর্ডারটা আছে সেটা আর কি দুর্গাপুর অ্যাড্রেসে ডেলিভার করতে হবে বা ডেলিভার হয়েছে। বোঝা গেছে যে কীভাবে আর কি আমরা অ্যাড্রেস ইয়ে করতে পারি। তো আমরা এখানে বারবার লিখছি না সেম জিনিসকে, দুর্গাপুর দুর্গাপুর বারবার লিখছি না, জাস্ট এখানে আর কি জাস্ট কাস্টমার আইডি আছে। এই কাস্টমার আইডি দিয়ে কাস্টমার টেবিলে গেলে আমি অ্যাড্রেস পেয়ে যাব যে আমি কোথায় ডেলিভার করেছি বা করতে হবে। সেই জন্য আর কি এটাই বলে যে কাস্টমার টেবিলে গ্রাহকের ঠিকানা একবারই সেভ করা হয়েছে, কারেক্ট?
আর অর্ডার্স টেবিলে শুধু কাস্টমার আইডি আছে, ঠিকানা বারবার রাখা হয়নি। ক্লিয়ার? আই থিঙ্ক এটা ক্লিয়ার। ডাটা রিডান্ডেন্সি কমানো, কীভাবে আমরা কমাচ্ছি। ডাটা রিডান্ডেন্সি মানে সেম ডাটা আর কি বারবার আমরা রাখছি না, ওটা আমরা কমানোর চেষ্টা করছি। নেক্সট হচ্ছে যে আমরা ডিবিএমএস ইউজ করে আমরা আর কি কী সলভ করতে পারছি, আমরা সব জায়গায় একই ডাটা থাকা। কীরকম? মনে করো এই অর্ডার টেবিল আছে এখানে, ঠিক আছে। এবার কেউ যদি এখানে অর্ডার স্ট্যাটাস যদি আপডেট করে, ওকে, প্রথমে থাকবে আন্ডার প্রসেস, কারেক্ট। এরপরে যখন অর্ডার আমার শিফট হবে তখন এখানে আর কি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হবে শিফট, কারেক্ট। তো ওটা কে চেঞ্জ করবে? ওটা চেঞ্জ করবে যে আর কি সেলার, মানে যে আর কি ডিলার বলতে পারো, যে আর কি বিক্রি করছে, দোকান যার। তো সে আর কি করবে, সে ওটা আন্ডার প্রসেস থেকে শিফট করবে। সে বলে ওকে, আমি আমার কাছ থেকে দিয়ে দিলাম ফ্লিপকার্টকে ডেলিভার, মানে ফ্লিপকার্টকে আর কি দিলাম আমার দোকান থেকে। তো এটা আর কি শিফট হবে। এবার তুমি যখন দেখো ফ্লিপকার্ট অ্যাপ যখন মানে ওপেন করবে তখন দেখবে ওখানে স্টিল মানে দেখাবে যে, মানে সেম জিনিস দেখাবে, তোমাকেও স্ট্যাটাস দেখাবে যে শিফট, নট আন্ডার প্রসেস। ও যদি চেঞ্জ করে তো তুমিও দেখতে হবে যে এটা শিফট হয়ে গেছে, রাইট। তো সেটা আর কি বলেছে যে সব ইউজারের কাছে একই অবস্থা দৃশ্যমান হয়। মানে এরকম না যে সেলার তার কাছে দেখাচ্ছে শিফট হয়ে গেছে, আর যে অ্যাকচুয়ালি বায়ার, মানে আমরা যে বায়ার, তার কাছে দেখাচ্ছে এখনো পর্যন্ত আন্ডার প্রসেস। তো এটা আর কি ভুল। তো এই জন্য ডিবিএমএস এটা কিন্তু হ্যান্ডেল করে, মানে যে সেলার তার কাছেও যা দেখাবে স্ট্যাটাস, আমার কাছেও সেম স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে। সেই জন্য বলেছে যদি একজন ইউজার কোনো অর্ডারের স্ট্যাটাস আপডেট করেন, অন্য সবাইও দেখতে হবে, সেই নতুন স্ট্যাটাস দেখতে পাবে, ঠিক আছে। যেমন চেঞ্জ অর্ডার স্ট্যাটাস ফ্রম আন্ডার প্রসেস টু শিফট। তো এটা আর কি যে আমরা যে বায়ার তারাও দেখতে পাবো অ্যাপ খুললে যে ওকে এখন শিফট হয়েছে, আবার যারা আর কি যে সেলার সেও দেখতে হবে যে ওকে এটা শিফট হয়ে গেছে, ওকে। এরপর হচ্ছে নেক্সট যে মানে ডিবিএমএস যে সলভ করে নেক্সট ইস্যু যেটা, সেটা দেখবে যে ফাইল সিস্টেমে আমরা ইজিলি আর কি ডাটা অ্যাক্সেস করতে পারতাম না। কারণ কি? কারণ আমাদেরকে সেই রো ওয়াইজ আর কি আমি বলেছিলাম মনে হয় ফাইল সিস্টেমে যে আমাদেরকে প্রতিটা ডাটা গিয়ে চেক করতে হবে যে আচ্ছা এই ডাটা কি ওটা, না এটা নয়, নেক্সট তাহলে যাবো, এটা কি রোল নাম্বার 100 নয়, তাহলে নেক্সট হবে কিন্তু আচ্ছা এই রোল নাম্বার কি 100 নয়, তাহলে আবার নেক্সট রোতে যাবো, এরকম। তাহলে এটা আর কি খুবই ডিফিকাল্ট, কারণ আমাকে প্রতিটা ডাটা ওয়াইজ চেক করতে হবে। বাট এখানে আমাকে কী করতে হবে, আমাকে এত কিছু করতে হবে না, আমি জাস্ট লিখে দেবো যে আমি কার জন্য, মানে কোন রোল নাম্বারের জন্য আমি আমার ডাটা দেখতে চাইছি, আমি জাস্ট ওটা পাস করে দেবো, ও আমাকে ওই ডাটাটাই এক্সাক্ট রিটার্ন করে দেবে। সেই জন্য বলেছে স্ট্যান্ডার্ড এসকিউএল ব্যবহার করে দ্রুত ডাটা উদ্ধার, ইনসার্ট, আপডেট ও ডিলিট করা যায়। তো ওটা আমাদেরকে একটা পুরো ফাইলটা আর কি এখানে অ্যাক্সেস করতে হচ্ছে না, যে পুরো ফাইলটা আর কি আমাকে এখানে আর কি অ্যাক্সেস করতে, এরকম করতে হচ্ছে না যে পুরো ফাইলটা আমাকে আমার মানে লোকালি আর কি আমাকে ম্যানুয়ালি চেক করতে হচ্ছে, সেরকম করতে হচ্ছে না। আমি জাস্ট লিখছি, একটা জিনিস লিখবো যে আমার রোল নাম্বার সাপোজ 15 বা 15-র জন্য আর কি আমার ডিটেলস দরকার, তো ওটা আর কি ও রিটার্ন করে দেবে, ঠিক আছে। সেই জন্য বলছি ইজি ডাটা অ্যাক্সেস। বোঝা গেছে এটা? আমি এক্সাম্পলের সাথে আর কি বোঝাচ্ছি যাতে কীভাবে মনে থাকবে যে কোন কোন কী কী ইস্যু সলভ করেছিল এবং আমরা কীভাবে নিজে থেকে লিখতে পারি সেই ইস্যুটা। কারণ এক্সাম্পল তুমি যখনই লিখবে তখনই তুমি আর কি নিজে থেকে লিখতে পারবে যে কি আমরা ইস্যু সলভ করেছি। নেক্সট হচ্ছে একটি কাজ পুরো হবে বা একদমই হবে না, মানে যেটা অ্যাটমিসিটি আমরা যেটা বলি, অ্যাটমিক মানে পুরোটাই হবে না হলে হবে না। যেমন কি পুরো অপারেশন যদি সফল না হয় সারা ট্রানজ্যাকশানের রোলব্যাক হয়, ঠিক আছে। যেমন কীরকম, মনে করো তোমার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমরা যে ইউপিআই পেমেন্ট করি বা টাকা ট্রান্সফার করি না এক অ্যাকাউন্টে আরেক অ্যাকাউন্ট, তো এরকম হতে পারলো যে তোমার কাছে তো 1,000 টাকা কেটে গেছে, বা তুমি যাকে আর কি পাঠাতে, মানে তুমি যাকে আর কি পাঠাচ্ছিলে সে আর কি এখনো পর্যন্ত পায়নি। তো এটা একটা প্রবলেম, মানে তোমার কাছে বলছো তোমার কাছে -1,000, মানে তোমার টাকা কেটে তোমার কাছে অ্যাকাউন্টে টাকা কমে গেছে, বাট ওখানে বলছে টাকা যায়নি। তাহলে এটা তো প্রবলেম না, মানে তুমি যদি ট্র্যাক করতে না পারো কোথায় টাকাটা গেল, মানে আলটিমেটলি কেউ টাকাটা পাবে না, মানে তোমার কাছ থেকে চলে গেল, আবার যে রিসিভার সেও পেল না। তাহলে তো এরকম তো হলে তো খুবই বাজে ব্যবস্থা। তো এই জন্য কী করে, হয় মানে একজনের কাছে কাটবে আরেকজনের কাছে যাবে, হয় পুরোটাই কমপ্লিট হবে, আর না হলে কারো কাছে কাটবে না, কারো কাছে যাবেও না, এরকম। মানে কারো অ্যাকাউন্টে যাবে না, আবার কারো অ্যাকাউন্টে কাটবেও না, যে কোনো একটা হবে, হয় পুরোটা এর কাছ থেকে কেটে ওর কাছে যাবে, না হলে এর কাছেও কাটবে না ওর কাছেও যাবে না, এরকম। তো সেই জন্য আর কি বলেছে ওটা আর কি ডিবিএমএস কিন্তু ওটা হ্যান্ডেল করে। যদি দেখা যায় কোনো ট্রানজ্যাকশন মাঝখানে যে কিছু প্রবলেম হয়ে গেছে, হতেই পারে নেটওয়ার্ক প্রবলেম হলো, বা মোবাইল সুইচ অফ হয়ে গেল, বা তোমার হয়তো কিছু অন্য কিছু প্রবলেম হলো, যে রিসিভার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজ করছে না, হতেই পারে। তো সেই জন্য আমরা এরকম করবো যে ডিবিএমএস ইউজ করলে ওটা কী হয় যে ও ওটা মেক শিওর করে, মানে ও আর কি ওটা দেখে যে আচ্ছা পুরোটাই কমপ্লিট হলো তাহলে আমি পুরোটাই আপডেট করবো, নাহলে আমি যা কিছু অপারেশন সব আমি রিভার্ট করে দেবো বা সব মুছে দেবো। এরকম করে যে এক অ্যাকাউন্ট থেকে টাকাও চলে যাবে কিন্তু অন্য অ্যাকাউন্ট না গেলে দুটি অপারেশনই বাতিল হবে,
এক্সাম্পলটা মনে রাখো, কিন্তু একটি কাজ পুরো হবে বা একদম হবে না। টাকার গল্পটা যে একজনের কাছে যাবে, আরেকজনের কাছে কাটবে, হয় দুটোই হবে, নাহলে একটাও হবে না। কারেক্ট? নাহলে জিনিস সিস্টেমটা বাজে খুবই। এটা হচ্ছে একটা ইস্যু। নেক্সট ইস্যু হচ্ছে আমাদের একসাথে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে নিরাপদে। যেমন ফাইল সিস্টেমে বলেছিলাম যে আমরা যদি অনেকজন যদি একসাথে যদি একই ফাইলের উপর কাজ করি, তো ওভাররাইড একটা প্রবলেম হতে পারে, ডিলিট একটা প্রবলেম হতে পারে, এটা মানে অনেক রকমের প্রবলেম হতে পারে, আপডেটে প্রবলেম হতে পারে। তো ডিবিএমএসে আমাদের ক্ষেত্রে এগুলো আর কি হ্যান্ডেল করা আছে। কি হবে? একটা হচ্ছে লকিং করে। লকিং বলতে কীরকম? বাড়ির চাবির মতো কাইন্ড অফ। মানে চাবিতে একজনই ঢুকতে পারবে। মানে সাপোজ আমি চাবি নিলাম, আমি চাবি খুললাম, আবার গেট বন্ধ করে দিলাম, তারপরে আমি বাড়িতে ঢুকলাম। এরপরে আমি যখন আবার বাড়ি থেকে বেরিয়ে যাবো, আরেকজন শুধুমাত্র চাবি নিয়ে ওই সেম চাবি নিয়ে ঢুকতে পারবে। কারেক্ট? কারণ চাবি একটাই থাকবে। লকিং জিনিসটা একটা অনেকটা এরকম। মানে একজনই শুধুমাত্র কাজটা করতে পারবে। বোঝা গেছে? সো ডিবিএমএস এ যদি কি হয়, যে যদি অনেকগুলো ইউজার আর কি সেম জিনিসের উপর যদি কাজ করে, তাহলে ও লকিং টাইপের হয়। মানে একজন আর কি আপডেট করবে, তারপরে আরেকজনের চেঞ্জেসটা সবাই দেখতে পাবে, তারপরে আরেকজন কাজ করতে পারবে। ঠিক আছে? তাহলে আর কি হলো, এটা আর কি ওইরকম কনফ্লিক্ট যে ওভাররাইড যেগুলো হয়, সেম জায়গাতে দুজনে ওভাররাইড করছে। আমি আপডেট করছি যে আমার রোল নাম্বার 10 থেকে 12 হলো, আরেকজনে বলছে 10 থেকে আমার 14 হয়ে যায়। তো এটা আর কি ওভাররাইড হয়ে যাচ্ছে। লাস্ট যেটা হবে সেটাই মানে সেটাই আর কি থাকবে। তো এটা আর কি অনেকটা রেস কন্ডিশন হয়ে যাচ্ছে না? মানে ওটার খুব প্রবলেম। যে লাস্টে করবে তার ডাটা দেখা যাবে। তো সেটাই আর কি আমরা এখানে ডিবিএমসে কীরকম করি, লকিং। মানে একজনই শুধুমাত্র আপডেট করতে পারবে। ওর আপডেট হয়ে যাওয়ার পরে ও দেখতে পাবে যে ও 10 থেকে 12 করেছে কিনা। ও যদি দেখবে আচ্ছা 12 হয়েছে, তাহলে ও নিজে আর কি আপডেট করবে না, এরকম কাইন্ড। তো সেটা আর কি বলেছে একাধিক ব্যবহারকারী একসাথে ডাটাবেসে কাজ করতে পারে লকিং ও আইসোলেশনের লেভেলের মাধ্যমে। কি হ্যান্ডেল করতে পারে? ওভাররাইড এড়ানো যেতে পারে, আপডেট প্রবলেম যেটা হয় সেটাও এড়ানো যেতে পারে। ওভাররাইড বুঝতে পেরেছো? কারণ সেম জিনিসকে হয়তো আমি ওভাররাইড করছি। মানে একজন কিছু লিখেছে, আমি আবার অন্য কিছু লিখছি। ওকে? আবার আপডেট প্রবলেম হতে পারে, কিছুতে আপডেট করছি তো ওর কি ওটা দেখতে পাচ্ছে না। ঠিক আছে? তো এটা আর কি ডিবিএমএস এ কিন্তু এটা হ্যান্ডেল করা যায়। এই প্রবলেমগুলো কিন্তু ডিবিএমএস এ হবে না। ফাইল সিস্টেমে কিন্তু এগুলো হতো। তো সেটাই আর কি এখানে আছে। তারপর হচ্ছে হাই সিকিউরিটি। ফাইল সিস্টেমে বলেছিলাম যে ওখানে কোনো সিকিউরিটি বলতে সেরকম কিছু নেই। আমার যদি ল্যাপটপ বা কম্পিউটার যদি কেউ পাসওয়ার্ড দিয়ে খুলতে পারে, আমার কম্পিউটার বা ল্যাপটপে যা কিছু আছে ফাইলস, ও সব দেখতে হবে, অ্যাক্সেস করতে পারবে, ওপেন করতে পারবে, রান করতে পারবে। মানে সাপোজ যদি কিছু গান আছে ল্যাপটপে, তো ও ওপেন করবে, দেন গানটা চালাতে পারবে। তো এটা আর কি কোনো সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নেই। আমার যদি ল্যাপটপ পাসওয়ার্ড জানে, তো ও গান চালাতে পারবে। বাট ডাটাবেসে কী হবে, ও ইউজার স্পেসিফিক আর কি ও পাসওয়ার্ড অথরাইজেশন এসব দিতে পারে। মানে তোমাকে আর কি লগ ইন করতে হবে প্রতিবার। মানে ল্যাপটপ অ্যাক্সেস করতে পারলেও ডাটা ডিবিএমএস অ্যাক্সেস করতে পারবে, এরকম কিছু নয়। ওটার জন্য গেলে নিজের এটা, ওই যেমন আমরা ফেসবুকে লগ ইন করতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড লাগে, সেরকম সেম আর কি এখানে তোমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। তাহলে তুমি আর কি ওই পাসওয়ার্ড দিলে, তাহলে তুমি আর কি ওখানে এডিট বা কিছু করতে পারবে। তাহলে ওই স্পেসিফিক ইয়েটা আর কি শুধুমাত্র আমিই অ্যাক্সেস করতে পারবো। এখানে ওভারঅল একটা সিকিউরিটি দরকার। ফাইল সিস্টেমে তোমার পুরো ল্যাপটপ পাসওয়ার্ডে কাউকে বলা যাবে না। এখানে তোমার কি, তুমি ল্যাপটপে তো দিলে কাউকে, কোনো বন্ধুকে, কিন্তু ও ডিবিএমএস অ্যাক্সেস করতে পারবে না, কারণ সে ওর পাসওয়ার্ডটা জানে না। ও তো ল্যাপটপের পাসওয়ার্ড জানে, কিন্তু ওটার পাসওয়ার্ড জানে না, সেই জন্য অ্যাক্সেস করতে পারবে না। বাট এখানে তোমার পুরো ল্যাপটপটাই দেওয়া চলবে না কাউকে, এরকম। আর এনক্রিপশন থাকে কীরকম, যে কেউ ডাটা হয়তো মাঝখানে হয়তো ট্রানজেকশন করছি, বা আমি হয়তো জানতে চাইছি কিছু ডাটা, ইনফরমেশন হতেই পারে। তো এবার কি হলো, যে এনক্রিপ্ট করে দেয়। কীরকম মানে আর কি ডাটাটাকে আর কি এমনভাবে লিখতে, যাতে আর কি মাঝখানে যদি কেউ এসে পড়তে স্টার্ট করে, হ্যাক করে, তো সেও বুঝতে পারবে না কিছু। ঠিক আছে? এটা কী লেখা আছে, বাংলা না কি অন্য কিছু, এরকম বুঝতে পারবে না। ঠিক আছে? তো এটা আর কি এনক্রিপশন। তো ডিবিএমএস এইভাবে আর কি সিকিউরিটি আর কি প্রোভাইড করা হয়। ঠিক আছে? তো যেটা আর কি আমাদের ফাইল সিস্টেমে ছিল না। তো এই জন্য আমরা ডিবিএমএস আর কি ইউজ করছি এখন কারেন্টলি। বোঝা গেছে? তো আমি এই লিঙ্কটা আর কি কমেন্টে শেয়ার করে দিয়েছি। লাস্ট টাইম আর কি অনেকেই বলছিল যে অ্যাক্সেস করতে পারছে না, তো আমি আলাদা করে কমেন্টে ওই জন্য পিন করে দেবো। তো টপে আর কি এটা দেখা যাবে। ঠিক আছে? তো তোমরা ওটা অ্যাক্সেস করবে। আর কোনো ডাউট থাকলে বা কিছু ফিডব্যাক যদি থাকে বা কিছু শেয়ার করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। এটা আর কি আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য কন্টিনিউয়াসলি, যে তোমাদেরকে আমি সাপোর্ট করি, আমার নলেজ শেয়ার করি। তো এটাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ঠিক আছে, বাই বাই।